অনুষ্ঠানটা আসলে অবধারিত ছিল এবং এটা একটা নতুন ধরনের আমাদের এই অন্যমঞ্চের যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে তার সঙ্গে একটু অন্যরকম, কারণ এই ধরনের অনুষ্ঠান আমরা অন্যমঞ্চে এর আগে কখনো করিনি। আজকের এই অনুষ্ঠানটা আমরা করছি যে কদিন আগে মাহবুব কামাল ভাইকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে উনি কিছু বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যগুলো আমাদের সবসময় যেরকম কন্টেম্পোরারি ইস্যু নিয়ে করি সেরকম ছিল না, সেটা ছিল আমাদের একটা ইতিহাসের একটা বিতর্ক নিয়ে, যে বিতর্কটা অপ্রয়োজনীয় ছিল কিন্তু আমাদের দেশে চলছিল। সেরকম একটা বিতর্কে উনি প্রত্যক্ষদর্শী হিসেবে কিছু কথা বলেছিলেন, সেটা হলো আমাদের স্বাধীনতার ঘোষণা এবং 7ই মার্চের সেই ভাষণ। এই বক্তব্যটা দেওয়ার পর আমরা দেখেছি বিপুল সংখ্যক দর্শক এর সঙ্গে ইনভলভ হয়ে গেছেন। কত লোক দেখেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কত বিভিন্ন শ্রেণীর মানুষ সেটাতে রিয়েক্ট করেছেন, সেটাতে অ্যাক্ট করেছেন, প্রশংসা করেছেন বেশি, দু একজন কিছু প্রশ্নও করেছেন। আমরা সেই প্রশংসা এবং প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনাটা করতে চাই। জনাব মাহবুব কামাল, আমার ধারণা আপনিও সেই সমস্ত কমেন্টগুলো কিছু কিছু দেখেছেন। আপনার প্রাথমিক মানে এইটা কি, প্রতিক্রিয়াটা কি এইগুলো দেখার পর? না, আমার আপনার ইউটিউবে তো অনেক কমেন্ট পড়েছে, আমি ফেসবুকে লিঙ্ক দিয়েছিলাম, ওখানেও অনেক কমেন্ট পড়েছে। জি। তো আই ওয়াজ সারপ্রাইজড যে মানে হয় না যে একটা কন্টেন্টে 80% প্রশংসা, 20% সমালোচনা বা 60-40 এরকম হয় আর কি। কিন্তু আই ওয়াজ সারপ্রাইজ যে আমার যে ফেসবুক পেজ সেখানে আমি কোনো ধরনের নেগেটিভ কোনো মন্তব্য পাইনি। এটা আমার কাছে বিস্ময় লেগেছে আর কি। এবং সবাই ইনভলভড হয়েছেন এবং সবাই এবং এটা প্রশংসা করে এই জন্য আমি খুব মানে হ্যাপি মুডে আছি বলতে পারবেন যে আমার কথা সবাই বিশ্বাস করেছে এবং না বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ এগুলো সব রেকর্ড আছে, সেগুলো ওই সময়কার পত্রপত্রিকা ঘাটলেই দেখা যাবে। আমি একটা সিঙ্গেল মিথ্যা ইনফরমেশন দেই নাই এবং আমি চেষ্টা করেছি যৌক্তিকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য, এবং কোনো ইনফরমেশনের কোনো ঘাটতি যে নেই সেইটা আমি কোথাও পাই নাই। তবে একজন বলেছেন যে ওই কি বলে ওইটা 27শে মার্চের ভাষণটা সন্ধ্যায় হয়েছে, আসলে ওটা দুপুরেই হয়েছে, উনি সন্ধ্যায় শুনেছেন, কারণ এটা রিপিটেডলি এটা প্রচার করা হয়েছে। এটা আমার মনে আছে, আমি ওই 2 ঘন্টা কারফিউ শেষে, 2 ঘন্টা কারফিউ ছিল সেদিন 27শে মার্চ। আচ্ছা। তো কারফিউর মধ্যে আমি নটরডেম কলেজে আমার স্কলারশিপের চেক তুলে আনছিলাম, এনে হাবিব ব্যাংকে এটা ক্যাশ করছি, যেটা এখন জনতা ব্যাংক। হাবিব ব্যাংকে, হ্যাঁ, ওইটা এখন অগ্রণী ব্যাংক হয়ে গেছে। না, হাবিব ব্যাংকটা জনতা ব্যাংক। সেটা আল হেলাল হোটেলের নিচে ব্রাঞ্চ ছিল, ওখান থেকে আমি 450 টাকা ক্যাশ করলাম, করে মানে 300 টাকা হচ্ছে 6 মাসের 50 টাকা করে, আর 150 টাকা হচ্ছে বইয়ের। 450 টাকা ক্যাশ করে আমি বাসায় এসেছি, মানে কারফিউ শেষ হওয়ার জাস্ট 5 মিনিট আগে। আপনি তখন বাসা ছিল কোথায়? ফকিরাপুরে। আচ্ছা আচ্ছা। বাসায় এসে দেখি যে রেডিও নিয়ে সবাই গোল হয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা। তো কি ব্যাপার, আমি বললো যে এরকম জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। তো পরে আমিও শুনলাম, মানে ওটা বারবার প্রচার হচ্ছে। হ্যাঁ, প্রথমে উনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বলেন নাই, প্রথমে আই মেজর জিয়া এভাবে বলছেন, কিন্তু পরে আবার উনি আবার অন বিহাফ অফ গ্রেট লিডার হ্যাঁ বলছেন আর কি। তো ওইটা দুপুরে। আচ্ছা, একটা কথা আমি বলি, আমার কাছে এটা নিয়ে না একটু মানে আলোচনা হয়েছে, সেটা হলো গিয়া, আচ্ছা এটা আমি প্রশ্নটা করার আগে আমি কয়েকটা মন্তব্য পড়ে যাই পরপর, তাহলে আপনার যে এগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি, অন্য মঞ্চে যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নিয়েছি। মিস্টার সেলিম রেজা লিখেছেন, বহুদিন পরে স্বাধীনতা সম্পর্কে একটি বাস্তব, নিরপেক্ষ, 100% শুদ্ধ আলোচনা শুনলাম। ধন্যবাদ ডাবল কামাল ভাইদের। অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছেন আমাকে, এবং এরকম কমেন্ট এসেছে যে মাহবুব কামাল, মাসুদ কামাল আপনারা কি ভাই নাকি? তো ভাই আসলে তো সবাই ভাই, কোনো সমস্যা নাই। মাহবুব ভাই আমারও অনেক সিনিয়র মানুষ, এবং আমি আপনাদের এই সুযোগে একটু বলে নিই দর্শকদেরকে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমি মাহবুব ভাইকে না চিনে ওনার ভক্ত ছিলাম, ওনার লেখার। উনি তখন সাপ্তাহিক যায় দিন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। সেই কলামগুলো পড়ে আমি ওনার এত ভক্ত হয়ে গেছিলাম, আমি অনেকে জানতে চেয়েছি যে এই লোকটা কে, এত সুন্দর লেখে, এবং মানে ওনার লেখার ভাষা আপনার যদি এখন তো উনি মানে বলেননি বেশি, আর সেরকম সাপ্তাহিক তো নাই আজকাল। তো
তো উনি তখন এত সুন্দর লিখতেন, এবং জায়জাউদ্দিন যে সমস্ত কারণে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে কিন্তু মাহবুব ভাইয়ের সেই কলামগুলিও ছিল। আচ্ছা, আরেকজন সৈয়দ ভয়েজ, উনি লিখেছেন, আমি 1971 সনের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মহসিন হলের ছাত্র হিসাবে মঞ্চের সামনে হাজার হাজার ছাত্রের সাথে নিজ কানে শুনেছি। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণের শব্দ আমার স্মৃতিতে অম্লান আছে। দুঃখ লাগে যারা দেশের ক্ষমতার মসনদে বসে নির্লজ্জ মিথ্যাচার করে, তখন মনে হয় মুক্তিযুদ্ধ করে ভুল করেছি কিনা। আরেকটা মন্তব্য লিখেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি লিখেছেন, অসাধারণ বিশ্লেষণ, এটাও একটা স্বাধীনতার দলিল। আমি এই জায়গাটাতে একটু আপনি ওই প্রশ্নটা করবো, তার আগে আমি বলতে চাই যে দলিল জিনিসটা কি। এই যে আমরা বিভিন্ন সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বক্তব্য নিচ্ছি, এবং আপনি ওই দিন যে কথাটা বলেছেন সেটা তো রেকর্ডেড হয়ে গেল, সবাই শুনলো, জানলো, এবং অনেকে হয়তো এটাকে রেকর্ড করে রেখেছে, ডাউনলোড করে রেখেছে, এগুলোই কিন্তু দলিল। তো আপনার কাছে কি মনে হয়, এরকম দলিল কি আরো অনেক হওয়া উচিত ছিল কিনা? শুনেন, সেটা হলো কি, একটা বিখ্যাত কথা আছে যে হিস্ট্রি ইজ অলওয়েজ রিটেন বাই দ্য ভিক্টরস। ইতিহাস বিজয়ীরা লিখে থাকে, কারণ পরাজিতদের ইতিহাস লেখার সুযোগ থাকে না। তো যখন যে সরকার আসবে, যারা বিজয়ী হয় তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে। দেখবেন আপনি আওয়ামী লীগের আমলে ইতিহাস একরকম, আবার বিএনপির আমলে ইতিহাস একরকম। হ্যাঁ, তো যারা বিজয়ী হয় তারা ইতিহাস লেখে, পরাজিতদের কোনো ইতিহাস থাকে না। তো কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস যে পাল্টে যায়, এটা কি ঠিক? কেন ঠিক হবে? এইটা তো শুনেন, পৃথিবীর কোনো দেশে, যেমন ধরেন আপনি বলি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস না, আপনার বিজেপি ক্ষমতায় থাকুক কিংবা কংগ্রেস থাকুক, নো ম্যাটার, ওখানে গান্ধীর যে ভূমিকা, নেহরুর যে ভূমিকা, সবার ভূমিকা সমানভাবে স্বীকৃত হয়। হ্যাঁ, আপনি ধরেন আমেরিকাতে ডেমোক্রেটরা থাকুক বা রিপাবলিকান থাকুক, লিটল ম্যাটার্স। এইটা আমেরিকার যে ফাউন্ডিং ফাদার যারা আছে, কেউ ওয়াশিংটন, জেফারসন, তারপর এদের কাউকে তো কেউ চ্যালেঞ্জ করে না, দে আর অল আনচ্যালেঞ্জড। আমাদের এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা কেন? কারণটা কি? এইটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা, আমাদের নৃতাত্ত্বিক সমস্যা। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা পরশ্রী কাতর, প্লাস হচ্ছে যে অন্যের ভালো দেখতে পারি না, প্লাস হচ্ছে যে ওই যে আপনাকে আমি বলি, এটা আমি দু এক জায়গায় বলছি, সেটা হচ্ছে যে ওই আমাদের এখানে গভর্নর জেনারেল ছিলেন জন শোর, ঠিক আছে? উনি 1870 না 80 সালের দিকে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে বাঙালিদের চরিত্র নিয়ে, ঠিক আছে? তো ওখানে উনি বলছিলেন যে বাঙালিরা হচ্ছে আপনার হিংসাপরায়ণ, ঈর্ষাপরায়ণ, বাঙালিরা অন্যকে ঠকানোকে গুণ মনে করে, বাঙালিরা অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, এর নেগেটিভ অনেকগুলো জিনিস উনি জন শোর এইটা 1870 বা 80 সালের দিকে ব্রিটিশ পার্লামেন্টে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন। তো আমি এই ডিসেম্বর লন্ডনে ছিলাম, আমি লর্ড ক্লাইভের সামনে দাঁড়াইছি, তার বাকিংহাম প্যালেসের সামনে তার একটা মূর্তি আছে। তা আমি লর্ড ক্লাইভকে উদ্দেশ্য করে বলতেছি যে, ক্লাইভ, তুমি 250 বছর আগে বাঙালিকে যেভাবে দেখে এসেছিলে আমরা সেভাবেই আছি, তুমি আমাদের জন্য দোয়া করো। এই যে 250 বছর আগে এই যে আমাদের সম্পর্কে জন শোর যেটা লিখেছিলেন আর কি, উনি গভর্নর জেনারেল ছিলেন, এখানে একই জিনিস আছে কিন্তু। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আপনি বললেন যে আমরা 250 বছর আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, তেমনি ঈর্ষাপরায়ণ, তেমনি স্বার্থপর, তেমনি পরশ্রী কাতর, যেটা বললেন আপনি তো অনেক দেশে গিয়েছেন, দেখেছেন, অনেক জাতিকে দেখেছেন, আপনি অন্য কোনো জাতির মধ্যে এরকম দেখেছেন যে 250 বছর ধরে, 2 শতাব্দী ধরে একই রকম থাকার? না, অ্যাবসলিউটলি নট। আপনি দেখেন ডাচ এবং ডেনিশ, ওই যে নেদারল্যান্ডের লোকজন, ডেনমার্কের লোকজন, এরা 250-300 বছর আগে কি ছিল? জলদস্যু ছিল, ডাকাত ছিল 300-400 বছর আগে। এখন দেখেন তারা কত সিভিলাইজড। এর পেছনে কারণটা কি? আমাদের এই যে পরিবর্তন না হওয়ার যে জেদ, এর পেছনে কারণটা হচ্ছে, শুনেন, আমরা তো নিজেরা কখনো নিজেদের শাসন করি নাই। এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা 71-এ আমরা নিজেরা নিজেদের শাসন করছি। এর আগে তো আমরা সবসময় বাইরের শক্তি দ্বারা শাসিত হয়েছি। ইভেন পাকিস্তানের যে 24 বছর, সেটা তো বাইরের শক্তি, তাই না? এর আগে ব্রিটিশ, তারপরে নানা রকম বাইরের শক্তি দ্বারা।
আমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারি নাই, ফলে আমরা হয়েছে কি একটা সংকর জাতিতে পরিণত হয়েছি। যখন যে জাতি আসছে, হ্যাঁ, শাসন করছে আমাদের, আমরা কিন্তু একটা সংকর জাতি বেসিক্যালি। হ্যাঁ, এই সংকর জাতির তো আপনার নিজস্ব কোনো মানে পজিটিভ কোনো বিকাশ হবে না। আচ্ছা, আমরা আবার কিছু কমেন্ট তাহলে পড়ি। জামিল চৌধুরী লিখেছেন যে আপনার কাছে এবং আপনার আজকের অতিথির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আজকের এই এপিসোডটা ইতিহাসের একটা দলিল হয়ে থাকবে, আপনাদেরকে ধন্যবাদ। মারুফ আহমেদ লিখেছেন 1971 তো অনেক আগের কথা, 2024-এর ইতিহাসই চোখের সামনে পরিবর্তন করতে দেখছি। এটাও কিন্তু একটা বড় অভিযোগ আমি দেখেছি যে আমরা 71 তো দূরের কথা, এখন 24 বছর গত বছর গেল, এটা নিয়েও কিন্তু নানা ধরনের দাবিদার গজিয়ে গেছে। যে কথা আপনি বললেন যে আমাদের চরিত্রের মধ্যেই এই জিনিসটা আছে, সকালে নিজের বাহাদুরিটা করার একটা। আচ্ছা, আপনি যে বললেন যে এই 24-এ না আমরা কি দেখছি, গত ধর 91 থেকেই ধরি, যখনই এটা তো পালাক্রমে আসছে না, বিএনপি আওয়ামী লীগ, ওয়ান সাকসিডেড অ্যানাদার। তো যখন বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আসছে, তখন আওয়ামী লীগ বিএনপি আমলের নানা রকম সত্যকে ডিস্টোর্ট করছে, বিকৃত করছে, এই করছে ইত্যাদি। আবার যখন বিএনপি আসে তখন আবার ইমিডিয়েট পাস গভর্নমেন্টের বিকৃতি করছে। সো এটা আমাদের নেচারের মধ্যে আছে, বুঝছেন। আমরা মানে একটা যে সহনশীল সমাজ গড়ে তুলবো, হ্যাঁ, একটা রেইনবো সোসাইটি গড়ে তুলবো, এইটা আমাদের চরিত্রের মধ্যেই নাই। এবং দেখেন ঈর্ষাপরণ, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে ইউনূস সাহেব যে লন্ডনে গেলেন না, তারেক রহমানের সাথে দেখা করলেন, যে না এনসিপি এবং জামাতের এই ক্ষোভের কারণটা কি, যে উনি একটা দলের প্রেসিডেন্টের কাছে গেলেন, আমাদেরকে উনি কিছু বললেন না। এই যে ঈর্ষাপরায়ণতা, হ্যাঁ, উনি কেন এককভাবে তারেক রহমানের কাছে যাবেন? আমরা কি তাহলে মানে আমাদের কি কোনো মূল্য নাই? হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, মানে এইটা সব ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো কিছু একটা কমেন্ট করি। যেমন শিকদার তুলি, তিনি লিখেছেন স্বাধীনতার ঘোষণা নিয়ে একমাত্র বিশুদ্ধ আলোচনা শুনলাম, কাউকে ছোট না করে নির্মোহ আলোচনা। এই যে উনি যে কথাটা বলেছেন, আমি এই প্রসঙ্গটা আপনার সঙ্গে কথা বলতে চাই যে আসলে মানে ইতিহাসে যার যে অবস্থান, সেই অবস্থানকে স্বীকৃতি দিয়েও কিন্তু আমরা ইতিহাসটা বলতে পারি। তাহলে অন্যকে ছোট করার যে প্রবণতাটা আমরা দেখি, এটা তো আমরা এটাও দেখেছি, এটা কিন্তু টেকসই হয় না। তাহলে কেন করি আমরা এটা? আমি বলি, শুনেন, আপনি তো টেকসই বললেন, আপনি 200 বছর পরের বাংলাদেশ কথা চিন্তা করেন। 200 বছর পরে তখন কিন্তু এই জিনিসগুলো না, এগুলো কিচ্ছু থাকবে না। থাকবে কি জানেন? ইতিহাসের বাকি জিনিসগুলোর ফুটনোটে চলে যাবে, গবেষকদের টেবিলে চলে যাবে। সাধারণের মাঝে কি থাকবে? সাধারণের মাঝে থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, ঠিক আছে, এবং বড়জোর জিয়াউর রহমান, এই থাকবে। কিন্তু মানে অন্য চরিত্রগুলো, অন্য ইয়েগুলি কিন্তু গবেষকদের টেবিলে চলে যাবে বা ফুটনোটে যাবে, পাদটিকায় যাবে। মেইন স্টোরিতে কিন্তু এটি থাকবে যে ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু। যেমন আমরা এখন কি বলি, পলাশীর যুদ্ধের ওই সময়টা কি বলি, সিরাজউদ্দৌলা, ক্লাইভ আর মির্জাফর, আর বাকিগুলো তো ফুটনোট। আসলে হয়তো অনেক একজন খুব গুরুত্বপূর্ণ একজন সৈনিকও ছিল না, সে হয়তো খুব ভালো ভূমিকা রাখছে। ওই যে ফরাসি ওই যে আমাদের সিরাজউদ্দৌলার পক্ষে ছিল, তার কথা কেউ বলে? মীর মদন ছিল একজন, আরেকজন তো ফরাসি ছিল, হ্যাঁ, নাও ভুলে গেছে। মোহনলাল টোহনলাল কে বলে এগুলি? খালি বলে কি সিরাজ, ক্লাইভ আর মির্জাফর। দেখেন 200 বছর পরে চিন্তা করেন, কিচ্ছু থাকবে না, এগুলি কিচ্ছু থাকবে না। থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, আর বাকিগুলো হচ্ছে ফুটনোট। বুঝতে পারছি আমি? একদম একদম একদম। মানে আমরা এইগুলো মানে কেন কিন্তু তাহলে আমরা ইতিহাস বিকৃত করে, এই যে মানে প্রবল প্রচেষ্টা, ইতিহাসকে রাখা যাবে না। যেমন একজন লোক প্রশ্ন করেছেন এখানে, জব্বার খান, ওনার প্রশ্ন ঠিক না, একজনের অভিব্যক্তি, যে শেখ মুজিবের এত অবদান থাকার পরও দেশের নব্য রাজাকারদের 32 নম্বরের প্রতি এত রাগ। এটা আরেকটা মন্তব্য করেছেন জাকির হোসেন, এটা একটু বড় মন্তব্য, তো পড়ে শোনাই। 2024 সালের 5 আগস্ট না আসলে বুঝতে পারতাম না কে যে সাংবাদিক আর কে যে পক্ষপাত দুষ্ট সাংঘাতিক। আপনাদের এই নিরপেক্ষ আলোচনা আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়িয়ে দিল। 5 আগস্টের পর থেকে বুঝতে পারলাম একজন সরকারকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে
সাংঘাতিকদেরও বিশাল ভূমিকা থাকে। যদি আপনাদের মতো সাংবাদিক থাকতো তাহলে এত সহজে কেউ ফ্যাসিস্ট হতো না। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি নিজে কখন এটা আপনার মধ্যে প্রশ্নটা এসেছে কিনা? আমার মধ্যে কিন্তু অনেকদিন ধরে এসেছিল, বলার সাহস পাই নাই, আপনাকে পেয়ে প্রশ্নটা করার সাহস পাচ্ছি। সেটা হলো যে জিয়াউর রহমান সাহেব একটা ভাষণ দিলেন, ভাষণটা ইংরেজিতে কেন দিলেন? এটা ইংরেজিতে হলো কি আমি বলি, এটা হলো যে আর্মির তো একটা ওরিয়েন্টেশন আছে, আর্মির নিজস্ব একটা ওরিয়েন্টেশন আছে। তো পাকিস্তান আমরা দেখেন, পাকিস্তান আমরা আমার মনে আছে আমরা স্কুলে যখন থাকতাম আমরা যে বিভিন্ন ছুটির দরখাস্ত লিখতাম হেডমাস্টার, আমরা কিন্তু ইংরেজিতে লিখতাম। তখন কিন্তু বাংলা লেখার প্রচলন ছিল না, রাইট? ঠিক আছে, বাংলা লেখার প্রচলন কিন্তু স্বাধীনতার পরে হয়েছে, আরব পরে। তখন এই যে অফিসিয়াল কাজ কারবার ধরেন যে প্রাতিষ্ঠানিক কাজ সব ইংরেজিতে, যেমন জাজমেন্ট, এই যে আদালতের যে রায়টা, এগুলো সব ইংরেজিতে হইতো। এখনো ইংরেজিতে হয়। তো এখন ধরেন যে তো জিয়াউর রহমান তো হি ওয়াজ এ মেজর, অফকোর্স, মানে খুব একটা সফিস্টিকেটেড প্রফেশন তো এটা, তাই না? এবং আপনার আর্মি ওরিয়েন্টেশনে তো ইংরেজিটা যেহেতু, দেখেন এটা একটা ব্যাপার আছে, তখন তো অল পাকিস্তান আপনাকে ভাবতে হবে, তাকে তো মিশতে হচ্ছে পাঞ্জাবিদের সাথে, পাঞ্জাবি অফিসারদের সাথে তাকে মিশতে হচ্ছে, তাই না? মানে শুধু তো বাঙালি না, তাই না, পাঞ্জাবি, বেলুচি, নানা ধরনের আর্মির সাথে তার মিশতে হয়েছে। তারপর ধরেন যে ওয়েস্ট পাকিস্তানে সে ট্রেনিংয়ে গেছে ইত্যাদি। তো সে তার এই কনভারসেশন যেটা আর কি, মানে এই আপনার পারিবারিক বা তার বন্ধু বান্ধবের বাইরে যে প্রফেশনাল জীবন, সেখানে তো তাকে ইংরেজি ব্যবহার করতে হয়েছে, তাই না? তো ফলে ওইটা আর কি, এবং ইংরেজিতে কমফোর্টেবল ফিল করেন। হয়তো দেখা যাচ্ছে কেউ কিন্তু যেমন ধরেন যে বাংলা চাইতে ইংরেজিতে কমফোর্টেবল বেশি ফিল করেন। হ্যাঁ, যেমন আমার ক্ষেত্রে হয় কি, আমি কতগুলি বিষয় বাংলায় বলতেই পারি না, মানে ওইটা ইংরেজিতেই মাথায় চলে আসে। হ্যাঁ, তো সেইভাবে এটা দোষের কিছু না, এটা দোষ না। আমি এমনি যে জানার জন্য, কৌতূহলের জন্য, সেটা হলো ধরুন ওনার এই ভাষণটা আসলে ওনার টার্গেট অডিয়েন্স কারা ছিল? দেশের সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ তো এটার অর্থ অনেকে বুঝবে না, কিন্তু যিনি ইংরেজিতে বলেন তিনিও কিন্তু বাংলাটা বুঝেন। তো সেটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে ওখানে কেউ কি ছিল না বলার জন্য যে ভাই উনি তো একবার ভাষণ দিলেন তারপর আবার চেঞ্জ করলেন? আমি বলছি বাংলায় কেন, মানে না, এইটা এইভাবে দেখলে হবে না। এটা হচ্ছে যে উনি যখনই এইটা একজনও যদি শুনে থাকে ইংরেজিটা, এটা তরঙ্গায়িত হবে সারা পূর্ব পাকিস্তানে, এবং সাথে সাথে অনুবাদ হয়ে যাবে সারা বাংলাদেশে, তরঙ্গায়িত হয়ে যাবে, তাই না? তো বিরাট সেন্সিটিভ একটা ব্যাপার, তাই না? ওই সময় হ্যাঁ। তো এখন উনি স্বাধীনতা ঘোষণা করছে ইংরেজিতে, ওখানে বহু লোক শুনছে যারা এটার মানে জানে, এক কান দুই কান হয়ে সারা বাংলাদেশ তরঙ্গায়িত হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, ওইটা হি ফেল্ট কমফোর্টেবল ইন ইংলিশ। হ্যাঁ, বাংলায় বললে হয়তো ওরা আটকে যেত, কারণ উনি তো ইংরেজি বলতে অভ্যস্ত, তাই না? বাংলায় গেলে হয়তো আটকায় যেতে পারতো, এত মানে সাবলীল ভাবে হয়তো বলতে পারতেন না। আচ্ছা, আরেকটা মন্তব্য পড়ি, এই মন্তব্যটা ভারত থেকে আসছে। লিখেছেন মিস্টার প্রসেনজিৎ দেব। তিনি লিখেছেন, আমি ভারতের ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক, কিন্তু শ্রদ্ধাভাজন মাসুদ কামাল সাহেবের দুটো চ্যানেলে বিভিন্ন আলোচনায় প্রায় শুনি। কারণ মাসুদ কামাল সাহেবের আলোচনা এবং ওনাকে কেন জানি না আমার ভালো লাগে, এবং মাহবুব কামাল সাহেবের বিশ্লেষণ ও আলোচনা আমি রীতিমতো এনজয় করি। উনি এত সুন্দর যুক্তিযুক্ত কথা বলেন এবং ওনার পাণ্ডিত্য, কথা বলার ভঙ্গি আমাকে প্রবল আকর্ষিত করে। ওনার কথার উপস্থাপনেই প্রমাণিত হয় তিনি একজন সুশিক্ষিত, প্রকৃত জ্ঞানী মানুষ। বিশেষ করে মাহবুব কামাল ও অজয় দাশগুপ্ত এই দুদিন আলোচনায় মিস করি না, যদিও এই আলোচনাগুলো আমার দেশের বিষয় নয়, কিন্তু ভালো লাগা থেকেই বিনা কারণেই শুনি। আসলে কি বিনা কারণে শুনে না? এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার জন্য। আচ্ছা, কে এম আজিজুল ইসলাম লিখেছেন, কামাল সাহেবকে বলছি, মানে এটা আপনাকে বলছেন, আমি তখন রাওয়ালপিন্ডিতে আর্মি হেডকোয়ার্টারে ছিলাম। 25 তারিখ দিবাগত রাতে বাঙালি সৈনিক যারা ডিউটিতে ছিলেন রাত 3টায় এসে আমাকে বলে গেলেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে, মানসিকভাবে প্রস্তুত হও। বলে রাখা ভালো, সেনা সদরের রেডিও সিগন্যাল সেট খুবই শক্তিশালী। এটা কিন্তু আমার মনে হয় যে আরেকটা ইনফরমেশন, এটাও কিন্তু আমার মনে হয় যে অনেকের মাথায়, যেন এই যে কে এম আজিজুল হক যিনি আছেন, উনি হয়তো প্রাদপ্রদীপের নিচে নাই,
ওনাকে হয়তো কেউ চেনে না, জানে না, কিন্তু ওনার এই যে ইনফরমেশনটা, এটাও কিন্তু ইতিহাসের একটা অংশ আমি মনে করি। এবং ওনার এই ইনফরমেশনটা কিন্তু আপনার যে বয়ানটা, আপনার যে বক্তব্যটা, আপনার যে অভিজ্ঞতা, তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। না এখানে দেখেন আমি বলি, একটু বলে নিই আপনাকে। জি প্লিজ। যেমন ধরেন যে আমি কি বলছি, আমি যা যা শুনেছি, যা যা দেখেছি সেটাই বলছি। আমার বাইরে অনেক কিছু থাকতে পারে, তাই না? যেমন ধরেন অনেকে বলে হান্নান সাহেব চিটাগাঙ্গে আরো অনেক, সেগুলো তো আমি শুনি নাই। আমি যেটা শুনেছি আমি সেটাই বলেছি। হ্যাঁ, বাকিরা কি কি ইনফরমেশন জানেন টানেন তারা সেগুলি বলবেন এবং প্রমাণ সহ বলবেন, আন্দাজে বললে হবে না কিন্তু। যেমন আমার প্রত্যেকটা প্রমাণ আছে, আপনি ওই সময়কার পত্রিকা ঘাটলেই আপনি দেখবেন যে 1 তারিখে খেলা হচ্ছিল কিনা, হ্যাঁ স্টেডিয়ামে 1 তারিখে খেলা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। একজন MS দোহা তিনি লিখেছেন মাহবুব সাহেবের খেলার বিষয় অতি সত্য কথা বললেন। খেলার বিষয়ে আমার চাকরি জীবনে তখন ওই মুহূর্তে ওই দিনে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ছিলাম। ধন্যবাদ মাহবুব সাহেব সঠিক বর্ণনা দেওয়ার জন্য। একদম একদম দেখেন, মানে আমার তো স্মৃতিশক্তি ভালো বলবো আমি। আসিফ ইকবাল এবং সরফরাজ নামাজ ব্যাটিং করতেছিলেন, ওটাও আমার মনে আছে। আচ্ছা, ওইটাও আমার মনে আছে। এবং ঠিক একটার সময় ওই যে যারা রেডিও নিয়ে গেছে, হ্যাঁ তারা শুনতেছে যে রানিং কমিটি বন্ধ, এখন এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। বা সবাই কান খাড়া করলাম, খেলা চলতেছে আমরা কান খাড়া করলাম, কি বলতেছে। যেই না বললো যে কি পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো, বাস কয়েক সেকেন্ডের মধ্যে আমি যে বললাম আমরা ঢুকলাম পাকিস্তানি হয়ে স্টেডিয়ামে, বের হলাম বাঙালি হয়ে। ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ মানে আমরা রিভলভ করলাম যে কি শেখ মুজিব তাহলে প্রাইম মিনিস্টার হইতে পারবে না বাংলাদেশ পাকিস্তানের? হ্যাঁ, এটা পারবে না হইতে। কি ষড়যন্ত্র চলতেছে? ষড়যন্ত্রটা হলো কি, ভুট্টো এটা বাংলাদেশ ছিল, মানে আমরা তো পাইলাম 167টা, ভুট্টো এটা 300 আসনের পার্লামেন্ট। পশ্চিম পাকিস্তানে ভুট্টো পাইছিল 131টা, ঠিক আছে? 131 না 80টা 88টা না, মানে সব মিলে 131টা। আচ্ছা, আমরা তো 167টা, তাই না? হ্যাঁ 160 আমরা 3টা পাইনি, হ্যাঁ 2টা পাইনি, 169 ছিল নুরুল আমিন এবং হ্যাঁ দুইজন। না ওইটা 131 আমার মনে আছে। এটা কি পিপিপি না কি সব মিলে, যাই হোক। তো ভুট্টো বললো যে মানে কি বলে যে এটা সে একটা বোঝাতে চাইলো যে 2 পাকিস্তানে 2টা প্রধানমন্ত্রী হবে। আচ্ছা, বুঝছেন? এবার বললো যে এই কি বলে যে পার্লামেন্টে যারা যাবে কসাইখানা হবে। তো ভুট্টো এরকম থ্রেট করার পরে তো এখান থেকে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ভুট্টো এখানকার প্রধানমন্ত্রী হইতে যেতেছে, আবার এদিকে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের, এটা তো হয়, এটা কনফেডারেশন, তাই না? তো ফলে এখন এই সবটা মিলে বিআইয়েরও ইচ্ছা ছিল না শেখ মুজিবের কাছে পাওয়ার ট্রান্সফার করা, এই সবটা মিলে উনি স্থগিত করে দিলেন। তো যখনই স্থগিত করে দিলেন তখন তো আমরা আর তো চলে না, আর চলে না। এখন আমরা আমাদের বাঙালি সত্তা জেগে উঠলো। হ্যাঁ, ওই কয়েক সেকেন্ড, কিন্তু এর আগে একটু বুঝতে হবে, আমরা যে বলি না যে কি বলে যে একটা বহুদিন ধরে আমাদের মধ্যে একটা এরকম না, ছিল একটা স্বাধিকার আন্দোলনের চেতনা ছিল, বাঙালিত্ব ছিল, সবই ছিল। যেমন রবীন্দ্রনাথ উপর যখন নিষেধাজ্ঞা আসলো তখন আমরা খেপে গেলাম, হ্যাঁ, তারপরে ভাষা সবটা মিলে একটা ছিল। কিন্তু পাকিস্তান ভেঙে যাবে এই ধরনের আমরা কখনো ভাবি নাই। আমরা আরো 2-একটা পড়ি, তারপরে আলোচনা শেষ করবো। আমরা মিস্টার খাইরুল কবির লিখেছেন, আমি 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এবং জিয়া রহমানের 27 মার্চ 2বার দেওয়া ঘোষণা শুনেছি। জনাব মাহবুব কামাল খুবই নিরপেক্ষভাবে সব তুলে ধরেছেন। যদি বঙ্গবন্ধুকে ছোট করে জিয়া রহমানকে বড় করে দেখানো হয় তাতে ওনাদের কিছু আসে যাবে না, বরং জাতি হিসেবে আমরা নিজেদের ছোট হিসেবে উপস্থাপন করছি বা করব। মাহবুব রহমান লিখেছেন, 7 মার্চের ভাষণ বই থেকে বাদ দেওয়া হচ্ছে। এই সরকার কি চায় দেশ ও জাতির বুঝতে বাকি থাকে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেন আপনি আলোচনায় আপনি বারবার বলতেছেন যে 7 মার্চই মোটামুটি কিন্তু শেখ মুজিব উনি বলে দিয়েছেন যে কি হবে। তো 7 মার্চের সেই ভাষণকে আমরা আমাদের বই থেকে বাদ দিয়ে কি আমরা মানে ইতিহাসের জন্য ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে পারলাম? এটা নিয়ে আপনি কি শুনেন, 7 মার্চে কেন বাদ দেওয়া হয়েছে? ওইটাই তো আসলে স্বাধীনতার প্রথম ঘোষণা আর কি। হ্যাঁ, ঘোষণা তো ফলে এইটা থাকলে
সব ক্রেডিট শেখ মুজিবের কাছে চলে যায়, সব ক্রেডিট তো তার কাছে চলে যায়, ফলে তাকে ক্রেডিট দেওয়া যাবে না। ক্রেডিট কি, তাকে তো মুছে ফেলার চেষ্টা হচ্ছে, ক্রেডিট তো পরের ব্যাপার। ফলে এই দেখেন এই জাতি কিভাবে আগাবে বলেন। হ্যাঁ, আমরা তো যার যতটুকু অবদান সব দিতে চাই, আমরা ভাসানীকে তার সম্মান দিতে চাই, আমরা শেরে বাংলা ফজলুল হককে সম্মান দিতে চাই, আমরা উসমানী, তাজউদ্দিন, সবার যার যার প্রাপ্য তারা পাবে, সেটা হ্যাঁ অনুপাত হিসেবে পাবে। কিন্তু বঙ্গবন্ধু যে একেবারেই মানে উনি যে মানে শ্রেষ্ঠ নেতা ছিলেন, উনি যে আমাদের মেইন স্থপতি, মেইন আর্কিটেক্ট, এটা তো আমাদের স্বীকার করতে হবে। সেটা স্বীকার করে বাকিটা যাদের যেটা পাওনা আছে সেটা তারা পাবে, তাই না? আর আমি এখন আপনার যে ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজও আপনি এটাকে শেয়ার করেছিলেন, সেটাতেও আমি প্রচুর মন্তব্য পেয়েছি। ওখান থেকে আমি গোটা 2-3 মন্তব্য পড়তে চাই। একজন মিস্টার আনোয়ার আলী লিখেছেন, ভাই আপনি বলেছেন বঙ্গবন্ধু জিয়াকে খেতাব দিয়েছিলেন, কিন্তু স্পষ্ট, কিন্তু পরবর্তীতে জিয়ার কীর্তি কি ছিল? রাতারাতি রেডিও বাংলাদেশ থেকে শুরু করে কি না করেছে পাকিস্তানের পক্ষে। তেমনি ওসমানী সাহেব বঙ্গবন্ধু হত্যার আগে বা পরে, হ্যাঁ নিশ্চয়ই তাজউদ্দিন সাহেবের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের বড় ধরনের বিচ্যুতি ছিল। আপনাকে ধন্যবাদ। জিয়া এদেশের যে ক্ষতি করে গেছে, এদের যতদিন বেঁচে থাকবে ততদিন এই ক্ষতি কেউ করতে পারবে না। প্রথমটা হলো স্বাধীনতা বিরোধী বীজটি সেই রোপণ করে গেছে। এই বক্তব্যের ব্যাপারে আপনার শুনেন, এই অংশটা আমাদের আলোচনার প্রাসঙ্গিক না, আমাদের আলোচনার প্রাসঙ্গিক না। আমরা তো কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে। জিয়ার যে সমস্ত নেগেটিভ কাজ সেগুলো তো হচ্ছে ৭৫-এর পরে, তাই না? তো এইটার সাথে মিলাইলে চলবে না। দেখেন মানে আমরা টোটালিটিতে আমরা একটা মানুষকে বিচার করতে পারি না, আমরা খণ্ডিত বিচার করি। হ্যাঁ, এটাই হয় কি ডিহিউম্যানাইজেশন হয়ে যায়, এটা বিমানবীয়করণ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন বঙ্গবন্ধু 10ই জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু একরকম, ৭২, আবার ৭২-এর 10ই জানুয়ারির পর থেকে আর এক রকম। ওখানে উনি চরম সাকসেসফুল, আর 10ই জানুয়ারির পরে ওনার ব্যর্থতার দিক আছে, ঠিক আছে? তারপরে তো টোটাল বিচার করতে হবে আপনাকে। জিয়াউর রহমান অ্যাজ এ ফ্রিডম ফাইটার, এইটা এইভাবে একটা ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, এইভাবে কোনো বিতর্ক নাই। তারপরে উনি প্রেসিডেন্ট হিসেবে কি করছেন না করছেন ওটা আর একটা বিতর্ক তুলেন, তখন আমরা আলোচনা করবো। এইখানে কেন? মানে মূল কথা হলো, ধরেন আমি এসএসসি পরীক্ষায় আমি স্ট্যান্ড করলাম, ধরা যাক, তারপরে আমি কোনোভাবে মাদক আসক্ত হয়ে গেলাম, ইন্টারমিডিয়েট ফেল করলাম, তেমনি কি আপনি মুছে যাবে? এখন তাই বলে কি এসএসসি স্ট্যান্ড করতে পারে, বাদ দিয়ে দেবেন? বলেন দেখি, সাধারণ একটা লজিক। হ্যাঁ, তো ফলে ওইটা কেন মিলাবো আমরা? হ্যাঁ, আচ্ছা, এনায়েতুল্লাহ সাহেব লিখেছেন, শুনলাম একটা জায়গায় ভুলে 27শে মার্চ সন্ধ্যার জায়গায় দুপুরে বলেছেন, আর জিয়ার ঘোষণা পাঠের আগে আরো 7 জন সেই একই কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল, এর উল্লেখ করতে পারতেন। না না, এখানে ব্যাপার হলো আমি যেগুলি শুনি নাই সেগুলো আমি কেন বলতে যাব, তাই না? আমি যেগুলি দেখেছি শুনেছি সেটাই আমি বলবো। আর ওটা সন্ধ্যায় না, ওটা দুপুরেই, উনি হয়তো সন্ধ্যায় শুনছে, তো রিপিট হয়েছে তো এটা, উনি হয়তো সন্ধ্যায় শুনছে। আমি নিজে আই রিমেম্বার যে আমরা এটা দুপুর কত 1টা 2টা 2:30 3টা এরকম হইতে পারে, এই সময়টাই আমরা শুনছি। এখন এটা উনি হয়তো সন্ধ্যায় শুনছেন। আর যেগুলি বাকি যেগুলির কথা বললেন ওগুলি তো ভাই আমি শুনি নাই, আমি যেটা শুনিনি সেটা আমি কেন বলবো, তাই না? আচ্ছা, আমি শেষ মন্তব্যটা পড়ছি, এটাই আমাদের শেষ মন্তব্য। মিস্টার খায়রুল আলম লিখেছেন, এভাবে সাবলীল, সুন্দর ও সততার সঙ্গে আমাদের স্বাধীনতার বিষয়টি তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাকে বলছেন। আমি ওই 2টা শব্দ বলবো না, আমি সততাটা নিয়ে একটু বলতে চাই। জি, দেখেন, সততা কোনো ক্রেডিট না, সততা হচ্ছে ডিভাইন ভার্চু। এইটা কষ্ট করে কেউ শেখে না, ঠিক আছে? যেমন ধরেন চোখ থাকলে যেমন দেখা যায়, কান থাকলে শোনা যায়, বিবেক থাকলে সৎ হওয়া যায়। এটা কিন্তু আমরা কষ্ট করে শিখতে হয় না। তো ফলে যেটা কষ্ট করে শিখতে হয় না ওইটা কেন আমার গুণ হবে? এটা তো গুণ হইতে পারে না, তাই না? এখন আমাদের দেশে হয় কি জানেন, সততাকে একটা বিশেষ গুণ হিসেবে দেখা হয়। যেমন ধরেন আপনি একটা সিএনজিতে উঠলেন, উঠে দেখলেন যে 1 লাখ টাকার একটা বান্ডেল কেউ ফেলে রেখে গেছে। এখন আপনি খুঁজে পেতে ওই লোককে টাকাটা দিয়ে দিলেন, আপনার উপর একটা স্টোরি হবে। এই মাসুদ কামালের মতো সৎ, 1 লাখ টাকা পেয়েও যা টাকার মালিককে টাকা ফেরত দিছেন, এটা স্টোরি হবে পত্রিকায়। কিন্তু ওয়েস্টে কিন্তু এটা কোনো নিউজই হবে না, এটা কোনো নিউজ ভ্যালু নাই। কি কারণে জানেন? যে এই টাকাটা যে আপনি ফেরত দিবেন এইটা আপনার দায়িত্ব, এইটা এখানে সততার কোনো ব্যাপার নাই। এবং ওয়েস্টে কি হয় জানেন, এই ধরেন যে মালামাল হারাই গেলে
কেউ পাইলে ওইটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসলে আবার যার হারাইছে সে ওই জায়গায় গিয়ে খুঁজে পেতে, ওখানে কিন্তু কোনো গার্ড ফার্ড নাই, কোনো পাহারাদার নাই, রেখে আসলো সব মাল, হারানো মাল, আর যার মাল সে ওখান থেকে তুলে নিয়ে আসলো। এখানে কিন্তু কোনো মানে কি বলে পাহারাদারও নাই। তো সততা হচ্ছে ডিভাইন ভার্চু, এইটা কোনো কষ্টার্জিত কিছু না। হ্যাঁ, তো যেটা আমি কষ্ট করে শিখি নাই ওইটা আমার গুণ হবে কেন? তার মানে সততা বলতে যাচ্ছে সততা কোনো গুণ নয়, এখানে একটা বলি, তবে যারা সৎ আছেন তারা যে এই এত করাপশনের মধ্যে নিজেকে সৎ রাখতে পারছেন, এই যে তার চেষ্টাটা, এইটা প্রশংসার যোগ্য। এই যে চারিদিকে করাপ্ট, চারিদিকে দুর্নীতি পরায়ণ, সেখানে আপনি দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করছেন, সৎ থাকার চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, এই চেষ্টাটা প্রশংসার যোগ্য। আপনি সৎ, এইটা প্রশংসার যোগ্য না। আচ্ছা, আমি বুঝতে পারছি। সততা এইটা মানে এটা কোনো গুণই না, এটা কোনো গুণই না। এইটা চোখ থাকলে আমি দেখতেছি, কান থাকলে শুনতেছি, আমার বিবেক আছে, আমি সৎ থাকবো। মানে এটা হলো একটা স্বাভাবিক মানব, স্বাভাবিক। এটাকে এত গ্লোরিফাই করার কিছু নাই। পশ্চিমা দেশে সততার কোনো মূল্য নাই। চিন্তা পদ্ধতিতে নাই, চিন্তা পদ্ধতিতে থাকতে হবে। তো যেমন কতগুলি শব্দ আছে ইংরেজিতে আপনি পাবেন না, হ্যাঁ, যেমন ওগুলো তো ওরা ওইভাবে চিন্তাই করেন না, এইসব শব্দ ইংরেজি ভোকাবুলারিতে নাই। হ্যাঁ, যেমন ধরেন ঘেরাও একটা শব্দ আছে না, আমরা যে ঘেরাও করি, ওখানে ঘেরাওয়ার কোনো ইংরেজি পাবেন না আপনি, কারণ বাংলাদেশের রাজনীতিতে ঘেরাও হয় যে ঘেরাওয়ার আপনি ছাড় দিয়ে দেখেন, এটা কোনো ইংরেজি নাই, বুঝছেন? এটা তো করে না তারা, বুঝতে পারছি, ঠিক আছে? তো ফলে এটা তাদের চিন্তা পদ্ধতি নেই। আমি সততা কোনো গুণ না, এটা আমি এটা একটা ডিভাইন ভার্চু, এটা স্বর্গীয় একটা ব্লেসিংস আর কি। হ্যাঁ, যে স্বর্গ থেকে এটা দেওয়া হয়। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আমাদের এই বাড়তি যে আয়োজনটা, এই আয়োজনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি খুবই ব্যস্ত মানুষ আমি জানি, তার মধ্যেও মানে আমাদের সময় দিয়েছেন। আমার মনে হয় দর্শকরা এটাকে উপভোগ করবেন। এবং আমি এই কথাটা বললাম এই কারণে যে আমরা সবসময় রাজনীতির যে ছোট ছোট বিষয় নিয়ে, রাজনীতির যে আপনার সংকীর্ণ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে আমাদের প্রচুর সময় আমরা ব্যয় করি। সেই ব্যয়টাও যে অপচয় আমি তা বলবো না, সেটাও হয়তো প্রয়োজনীয়, কিন্তু তার মাঝে আমাদের কিন্তু মাঝে মাঝে আমাদের যে কিছু আছে তো আমাদের গর্ব করার মতো, সেগুলি যখন আমরা বিকৃত করে ফিরি না, তখন গর্বগুলি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের সেই গর্ব করার মতো ঘটনাগুলিকে অবিকৃতভাবে দেখতে চাই, অবিকৃতভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। মাহবুব ভাই আমাদের সেই প্রচেষ্টায় আগামীতেও সহায়তা করবেন, এই প্রত্যাশা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্ত আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক শুভেচ্ছা। মঞ্জুর আলম পান্না, আপনি দেখছেন নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানে এখনো আমি জানি না নির্বাচন হবে কিনা, তবে যেহেতু নির্বাচন না হওয়ার কোনো ঘোষণা পাইনি, আমরা ধারণা করে নিতে চাই, বিশ্বাস করতে চাই যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আগামী মাসে হয়তো আর 2-1 দিন পরে আগামী মাস শুরু হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়তো বা তফসিল ঘোষণা করা হবে। সেরকম হয় তাহলে নির্বাচনী মাঠ কিন্তু গরম। জামাত তো অনেক আগে থেকে তাদের, আমি যতটুকু শুনেছি সেদিন জামাতের একজন নেতা বলছিলেন যে তাদের প্রার্থীরা নাকি প্রত্যেকটা ভোটারের কাছে একবার, প্রত্যেকটা ভোটারের যে বাড়িতে একবার করে তারা গিয়েছে, অলরেডি 1 দফা গিয়েছে, এখন তাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে। তার মানে তারা নির্বাচনের জন্য বেশ উঠে পড়ে লেগেছে। বিএনপিও তার কিছু আগাম প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিছু জায়গায় ঘোষণাকে নিয়ে মারামারি হচ্ছে, আবার কোথাও আবার নির্বিঘ্নেও চলছে। এর মধ্যে আমরা দেখলাম যে সবচেয়ে আলোচিত যে দলটা, যেটা দিয়ে মানুষের নানা ধরনের, কেউ বলছিল ফাঁপানো বেলুন, কেউ বলছে অনেক কিছু, অনেক বিশেষজ্ঞ আসছিল, সেই এনসিপিও যেন নতুন একটা জোটের কথা গতকালকে দেখলাম তারা বললো, সম্ভবত 4টা দলকে নিয়ে তারা একটা জোট করতে যাচ্ছে। তার মধ্যে আপনার যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটা আছে, এবি পার্টি এবং আপ বাংলাদেশ, এরা নিয়ে দেখে একটা জোট করবে। তো এই নতুন এরকম জোটগুলিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন এই জোটটাকে?
প্রথমত আমি একটু বলে নিই, আপনি আমাকে একটা বিশেষণ ইউজ করেছেন, অ্যাডজেক্টিভ ইউজ করেছেন আমার আমার পেশাগত যে তার সাথে, বিশিষ্ট সাংবাদিক। আমি বিশিষ্ট মোটেই নই, আমি সাংবাদিক বা সংবাদকর্মী। আর কথা হচ্ছে, আমি যদি বিশিষ্ট হই তাহলে আপনার নামের সাথে কোন বিশেষণ যোগ করবো, সেটা হচ্ছে প্রশ্ন। দেখুন, এখন কথা হচ্ছে যে না না, এখানে একটা অনেক, ব্যাপারে বলি, এটা একটু বলি, আলাপচারিতার ভঙ্গিতে বলি যে হ্যাঁ হয় কি যে সাংবাদিকের সঙ্গে কিছু একটা লাগায়, কেউ লাগায় সিনিয়র সাংবাদিক। এখন হ্যাঁ হ্যাঁ, আপনার যতদিন ধরে সাংবাদিকতা করেন, এখন তো আপনাকে আমি জুনিয়র সাংবাদিক বলতে পারবো না ভাই, সময় হিসাবে বলতে পারবো না। হ্যাঁ, আপনার না তো অন্তত দেখতে দেখতে কম হয়নি, আপনার সামনে কিন্তু বসে অনেক আমি বছর হয়ে বিশিষ্ট গেছে। বা সিনিয়র নিশ্চয় হতে পারি না, আমি সাংবাদিক বা সংবাদ কর্মী। তাহলে আপনার নামের সাথে ঠিক আমি আছে, কি যোগ করবো? এটাকে আমি দেখুন, বিনয় হিসেবে দিলাম, বলেন, অসুবিধা নেই। আচ্ছা, এই যে জোট মহাজোটে খেলা আমরা অনেকদিন ধরে দেখছি, হ্যাঁ। অনেকগুলো জোট আমরা দেখেছি সেই 96 থেকে দেখছি জোট। তো এগুলো না কোনো কাজে দেয় না দিন শেষে, এবং দিন শেষে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, অথবা আমি যদি বলি অনেকের কাছে প্রিয় অথবা অপ্রিয় যেটাই হোক না কেন, আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ। এখন যেহেতু এখানে এবারে নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনায় বেশি, যেটি দেখা যাচ্ছে যদি আমি কোনো তর্কে না যাই, সরকার যেভাবে হুম। এগোচ্ছে, হুম। সেখানে বিএনপি ভার্সেস অন্য সব কিছু হতে পারে, বিএনপি ভার্সেস। আর যে জোট, আপনি যে দলটির কথা বলছেন এনসিপি, ভাই এনসিপি কে আমরা বাঁচিয়ে রেখেছি, মিডিয়া বাঁচিয়ে রেখেছে, আর ডক্টর ইউনূস সাহেব বাঁচিয়ে রেখেছে। নচেত এই দলটির কোন অস্তিত্ব অন্তত এই যে 5ই আগস্টের পরে এখনো পর্যন্ত 15 মাস বা 16 মাস আলোচনায় রয়েছে, এটি আলোচনা মোটেই থাকতো না, মোটেই থাকতো না। এটি আমাদের সুবিধার্থে, মিডিয়ার সুবিধার্থে মোটামুটি তারা এটিকে বাঁচিয়ে রেখেছে তার নিজ স্বার্থে, মিডিয়ার স্বার্থে। আর ডক্টর ইউনূস তো তার নিজের স্বার্থ আছে, তাদের উপর ভর করে টিকে আছে এখনো পর্যন্ত। ডেভিড বার্গম্যান, আমি ঠিক এই মুহূর্তে এক্সাক্ট আপনাকে বলতে পারবো না যে এই জরিপটা কোথায়। গত পরশুদিন বা 2 দিন আগে প্রথম আলোতে ডেভিড বার্গম্যানের একটি লেখা ছাপা হয়েছে, সেখানে তিনি এই জরিপের কথা বলছিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে, তাহলে কে কাকে কতটা ভোট দেবে, মানে মানে কে কতটা ভোট পাবে, কোন দল। সেখানে দেখানো হয়েছে যে বিএনপি 15%, আহ জামাত হয়তো এখানে বলেছে 10%, এনসিপির ক্ষেত্রে বলা হয়েছে 2 বা 3%, যদি আমার কোনো ভুল না হয়ে থাকে। এবং 30% মানুষ বলছে যে তারা কোন দল, কোন দলকে ভোট দেবে এই মুহূর্তে বলতে চাইছে না। এই যে বলতে চাইছে না, একটা ভয়ের মধ্যে রয়েছে, তার মানে আমাদের বুঝে নিতে কোনো সমস্যা নেই যে এই দলটি, মানে এই গ্রুপটি কাদেরকে ভোট দিতে চায়। যেহেতু হুম। আওয়ামী লীগের নাম উচ্চারণ করা এই মুহূর্তে খুব কষ্টসাধ্য বিষয়, আমি ধরে নিলাম হুম। যে এই 30% আওয়ামী লীগের না, আমি তার অর্ধেক ধরলাম। তাহলে যদি অর্ধেক ধরি 15%, 15 আর আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হচ্ছে 10%, 15 আর 10 25, বিএনপি 15%। এটা ডেভিড বার্গম্যানের লেখা। জরিপটা কাদের আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। এখন আপনি বলুন যে এই জোট মহাজোটে খেলায় কি হবে। এনসিপির এনসিপি বলছে 300 আসনে তারা ভোট দিবে, মানে প্রার্থী দিবে। একটা আসনেও তারা জিততে পারবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ, এবং অনেক সিনিয়র পার্সন বলছেন যে তাদের প্রত্যেকেই বাজে, মানে তাদের কি বলে ওটাকে, জামানত বাজেয়াপ্ত হবে। সো এখানে আর নতুন করে হিসাব নিকাশের কিছু নেই। জামাতের ভোট কিছুটা বাড়তে পারে, এটা সত্য কথা। আমি আপনাকে একটা কথা বলি, যা আওয়ামী লীগের 15.5 বছরের যে শাসনামল, সেই সময়টিতে 2009 সালে জামাতের রোকন সদস্য ছিল 15,000 সামথিং। দ্য ডিপ্লোমাট একটা পরিসংখ্যান দিয়েছিল 2024 নির্বাচনের আগে, 2023 সেপ্টেম্বরে। তারা এটি আবার নিয়েছিল ডেইলি স্টার থেকে। ডেইলি স্টার আবার কোট করেছিল কয়েকটা গোয়েন্দা সংস্থার খবর থেকে, তথ্য থেকে, যে সেই সময়ে জামাতের রোকন সদস্য বেড়ে দাঁড়িয়েছে 73,000 সামথিং। তখন জামাত তার কার্যক্রম চালিয়ে গেছে, আওয়ামী লীগের মধ্যে একটা মানে একটা কি কি বলে এটাকে, স্বস্তির ভাব ছিল, তারা জামাতের রাজনীতি শেষ করে দিয়েছে, জামাত নেই। জামাতের রাজনীতি অন্য অন্য ধরনের, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। জামাতের যে 4% ভোট ছিল বা 5%, সেটা বেড়ে এখন 7, 8, 9, 10 সর্বোচ্চ। যদি এই নির্বাচন হয়, আপনি যেহেতু বলেছেন হবে কিনা আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ সংশয় রয়েছে, অবশ্যই সেটি আমি সবসময় বলে আসছি যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিতে পারবেন কিনা
সেটি আমি এখনো বলবো আমার সন্দেহের কথা। আর যদি হয়ে থাকে সেটি কিন্তু মেকানিজমে নির্বাচন হয় কিনা সেটিও আমাদের ভেবে দেখার বিষয়, যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, আওয়ামী লীগ বিহীন হলেও সেটি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেটাও বিবেচনা নেওয়া দরকার। আরেকটা জিনিস আপনি আপনি দেখছি যে আপনার এই জামায়াতের যিনি আমির আছেন একটা শফিকুর রহমান, তিনি দুদিন আগে একটা কথা বলেছেন যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে একটা ভোটের ক্ষেত্রে একটা জেনোসাইড হতে পারে। তো যদি আমি নিজে কনফার্ম না আসলে জেনোসাইডটা উনি কি অর্থে বলেছেন, তো জেনোসাইডকে যদি আমি গণহত্যা ধরি অথবা ব্যাপক সহিংসতা ধরি অথবা ব্যাপক মানে আপনার মানুষের প্রাণহানির ঘটনা অথবা রক্তপাত এগুলি ধরি, এবং উনি যদি জানেন যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলে জেনোসাইড হবে, তাহলে যদি এরকমই হয় যে যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলো, তাহলে কি তাহলে সেই জেনোসাইডে ওনারা অংশ নেবেন? আপনার কি মনে হয়? আহ উনি কথাটা মূলত বলেছেন যে নির্বাচনের জেনোসাইড হবে, তার মানে বাংলাদেশের বুক থেকে আমরা গত 15.5 বছর মানে 2024 5 আগস্ট পর্যন্ত 15.5 বছর হিসাব করি, নির্বাচন তো ছিল না কোথাও, নির্বাচন নির্বাসিত হয়েছিল। উনি নির্বাচনের জেনোসাইড বলতে আবার ওরকম কিছু বুঝিয়েছে যে বিশেষ কোনো শক্তি ক্ষমতায় আসবে আর এই দেশে কোনো নির্বাচন হবে না, এরকম বুঝিয়েছে কিনা আমি জানি না। আর আক্ষরিক অর্থে জেনোসাইড শব্দটা কেন তিনি ইউজ করলেন? আমি নির্বাচনের জেনোসাইড বাদ দিলাম, আমি যদি শুধু মানে সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি, আপনি যেটা বললেন, আর কোনো শব্দ না মাথায় আসেনি, কেন আসেনি? জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, হ্যাঁ, 71 গণহত্যার শব্দটা। তা ওনাদের মাথায়, ওনাদের মননে, ওনাদের চিন্তায়, ওনাদের ভাবনায় কি সবসময় এই জেনোসাইড শব্দটাই রয়েছে? কেন তাকে এই শব্দটা ইউজ করতে হলে? উনি বলতে পারতেন না নির্বাচন বাধাগ্রস্ত হবে, উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিবে, নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি, উনি জেনোসাইড শব্দটা কেন নিয়ে এলেন? এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের কোনো পরিকল্পনা রয়েছে, সেটি সত্যি সত্যি মানুষ হত্যার দিক থেকে আমরা যেটি জেনোসাইড বুঝি সেটি বলতে মানে সেটি বলতে চেয়েছেন, নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না, নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটি বুঝিয়েছেন? এটি আসলে আমার বোধগম্যতার বাইরে। তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কার বিষয়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিশ্চয়ই আমরা অন্যভাবে জানি, তিনি মোটামুটি জ্ঞান রাখেন, তার পড়াশোনার পরিধি বিস্তর, তিনি একসময় জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং নিঃসন্দেহে তার আরেকটি অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন এবং তারই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন। জামাতের আইডিওলজি যাই হোক না কেন, এমন একজন মানুষ হঠকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন এটা আমি মনে করি না। তাহলে আসলে জামাতের কি পরিকল্পনা রয়েছে এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন। আর আরেকটা বিষয় হলো যে এখনো কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে আপনার নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে তৃণমূল তৃণমূলে চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এবং বিএনপির প্রার্থিতা নিয়েও সমস্যা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে, প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং কেন্দ্রও বলছে তারা প্রার্থী বদল করবে। আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় এই চাঁদাবাজি অথবা অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরিয়ে আনার একটা হিড়িক শুরু হয়ে গেছে। তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজের দলটাকে গুছিয়ে নিতে পারেনি, বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে? অবশ্যই, নিঃসন্দেহে, এটি তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল। নর্মাল ওয়েতে যখন 5 বছর পর পর নির্বাচন হয়, সেই নির্বাচন গুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপিতে আমরা দেখেছি নানান ধরনের সংকট, গ্রুপিং, লবিং, আহ এবং এই প্রার্থিতা নিয়ে নানান ধরনের বাণিজ্য, আবার প্রার্থিতা পরিবর্তন করা নর্মাল সময় আমরা দেখেছি। আর এখন তো তারা প্রায় মানে 2018 সালে নির্বাচন অংশ নিলেও ক্ষমতায় তো 17 বছর, 17.5 বছর নেই, তাই না? 18 বছর ধরতে পারি আমরা, বা তারও বেশি। তো এই 2007 থেকে ওয়ান ইলেভেন সরকার আসার আগ থেকে এই পর্যন্ত হিসাব করলে প্রায় 18.5 বছর। এই 18.5 বছরে বা 17.5 বছরে বিএনপির যে বঞ্চিত নেতাকর্মী রয়েছে, মনে অনেক
ইচ্ছা ছিল এমপি ইলেকশন করবে, নমিনেশন পাবে, মন্ত্রী হবে, এমন মানুষের সংখ্যা তো অনেক বেড়েছে, অনেক বেড়েছে। সো আমার মনে হয় যেই তালিকা তারেক রহমান দিয়েছেন, 50 থেকে 60টি আসন বাদ দিয়ে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, আহ কতটি, 63 বাদ আছে, 63। 63, 63, হ্যাঁ 60টা বাদ দিয়ে, 63টি বাদ দিয়ে 237টি তিনি ঘোষণা করেছেন। হ্যাঁ, তো এর মধ্যে অনেক পরিবর্তন হবে, এটা চোখ বন্ধ করে বলা যায়, অনেক পরিবর্তন আসবে। এবং আমি এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের কথা বলবো না, যদি নর্মালি রাজনৈতিক নিকাশের কথা বলি, তাদের অগ্রিম যে হিসাব নিকাশ, সেখান থেকে অনেক ধরনের চেঞ্জ আসবে। এবং এটি নিয়ে বিএনপির জন্য নির্বাচন অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে, স্বতন্ত্র প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী থাকবে, এটা খুবই স্বাভাবিক কথা। সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলেও অনেক ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে দেখছি। খুব যে সাবলীল ভাবে তারা এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পুঁজি করবে, আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএনপিতে যারা বঞ্চিত, মনোনয়ন বঞ্চিত, তারা আসুন, তাদের জন্য আমাদের পথ খোলা রয়েছে। সো উচ্ছিষ্ট গুলো তারা নিতে চায়। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। জি, তারপরে আমি আসলে শেষ প্রশ্নটাই করি আপনাকে। আসলে এগুলো তো আর নির্বাচনী আলাপ করলাম, এখন নির্বাচন ছাড়া এর বাইরে আলাপ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। নির্বাচনটাই জরুরি এই মুহূর্তে, কারণ আমরা অর্থনীতির কথা বলি, সামাজিক যে অস্থিরতার কথা বলি, সেগুলোর পেছনেও কিন্তু এই নির্বাচন না থাকা, জনপ্রতিনিধি না থাকা, এটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে। তার মধ্যে আমরা দেখেছি যে সামাজিক একটা অস্থিরতা গত কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি। সেটা হলো বাউলদের নিয়ে যে ঘটনাগুলি ঘটছে এবং বাউলদের উপর যে টর্চার গুলি করা হচ্ছে। এর আগে আমরা মাজার ভাঙা দেখলাম, এবং আমরা অভূতপূর্ব একটা ঘটনা দেখেছিলাম, যেটা কবর থেকে লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি সামাজিক অস্থিরতাকে কিন্তু খুবই তীব্র করে তুলছে, মানুষের মধ্যে একজনের ভীতি তৈরি করেছে। মিরপুরে যে বিএনপি ঘোষিত প্রার্থী যিনি, তার ব্যাপারে বলা হয়েছে তিনি 4 বিয়ে নিয়ে একটা মন্তব্য করেছিলেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমার কথা হলো কি, সামাজিক এই অস্থিরতাগুলি যারা তৈরি করছে, তারা তো সমাজে আগেও ছিল, এখন তাদের জন্য আমরা খুব প্রবল প্রতাপের সঙ্গে লক্ষ্য করছি। এটা কি আপনার মনে হয় যে সরকার এগুলোকে ইচ্ছাকৃত ভাবে আশকারা দিচ্ছে? এটা আমার মনে হওয়ার কোনো কারণ নেই। এটা যেমন সত্য কথা, আমার মতন অসংখ্য সাধারণ মানুষ, আপনার মতন অসংখ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা আরো গভীর চোখ দিয়ে সবকিছু দেখেন, তাদের সবার কাছেই এই বিষয়টি পুরো পরিষ্কার। যেমন ধরুন যে গত 10 মাসে আহ একটি বেসরকারি সংস্থার জরিপ, বা জরিপ ঠিক নয়, তাদের গবেষণা প্রতিবেদন, 10 মাসে 140 জন মবের শিকার হয়ে নিহত হয়েছেন। কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিটি এর আগেও ছিল, ছিল, কিন্তু এখন প্রকট আকার ধারণ করেছে। Right. কারণটি হচ্ছে তাদের কারোর বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। দৌলতদিয়ায় কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো, এর চেয়ে বিভৎসতা আর আপনি কি বলবেন? যে বাউল আবুল সরকার মন্তব্য করেছেন ইসলাম ধর্ম নিয়ে, আমি প্রথমত তার এই বক্তব্যের বিরোধিতা জানাই। যে কোনো প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে, কিন্তু তিনি যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন সৃষ্টিকর্তাকে নিয়ে, আমি তীব্র বিরোধিতা জানাই, এটি তার ঠিক হয়নি। আবার পক্ষান্তরে তিনি যে প্রশ্নগুলি অ্যারাইজ করেছেন, সেগুলো সুষ্ঠু জবাব দেওয়া যেত ইসলামের পরিভাষায়। ইসলাম তো কাউকে আক্রমণ করার কথা বলে না, ইসলাম কারো উপরে হামলে পড়ার কথা বলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমি তো আর ইসলামের পণ্ডিত নই, যতটুকু সাধারণ পড়াশোনা, যতটুকু বুঝি, যে যার যার ধর্ম তার তার কাছে। কোরআনে আয়াত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে গেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এর আগে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। আজকে যারা তৌহিদি জনতার নামে এগুলো করছে, বিভিন্ন ধর্মভিত্তিক দলের ব্যানারে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তারা কেন এই জায়গাগুলো স্পষ্ট করছে না? তারা বলছে যে এগুলো তো আমরা করিনি, তাহলে তোমরা প্রতিবাদটি জানাও, তোমরা বলো যে এগুলো ইসলামের কাজ নয়। তাও তো আমরা দেখছি না। অতএব এই জায়গাগুলোতে সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যা কিছু চলছে, মব ভায়োলেন্স যেগুলো চলছে, সেগুলোকে তিনি মব বলতে চাননি, সেগুলোকে তিনি ডিফেন্ড করার চেষ্টা করে
উল্লেখ করেছেন এগুলো মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, তাহলে তো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, সার্টিফিকেট দিয়েই দিচ্ছে। এখানে তো আমাদের বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই যে সরকারের সমর্থন রয়েছে নাকি সরকার কিছু করতে পারছে না, এগুলো তার বিশ্লেষণের প্রয়োজন নেই। অতএব সরকারের প্রত্যক্ষ সমর্থনে এগুলো ঘটছে। এগুলো তো আপনি ধর্মভিত্তিক বা বিভিন্ন মাজারে 40টির মতন ঘটনা ঘটেছে মাজার হামলার ক্ষেত্রে, এর বাইরে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো গণমাধ্যমে আসে না, আমরা জানি না। আর যদি আপনি স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, নিদর্শন, ভাস্কর্য 32 নম্বর থেকে শুরু করে আরো অসংখ্য যে আমাদের স্মৃতিবাহী যে স্থাপনাগুলো ছিল, সেগুলো তো এই মবের কথিত মব, আমি তো এগুলো কথিত মব বলবো না, এগুলো তো আরে মব কোনটা, হঠাৎ করে উশৃঙ্খল হয়ে ওঠে মানুষ, হঠাৎ করে তাদের মেজাজ হারিয়ে ফেলে, এটাই তো মব, তাই না? উত্তেজিত জনতা, এরা তো উত্তেজিত জনতা না, এরা এরা অর্গানাইজড জনতা। আর আমরা এটাকে জনতা বলছি, আমরা মিডিয়া এটাকে জনতা হিসেবে ট্রিট করছি। কেন মিডিয়াকে এই শব্দ ইউজ করতে হবে? তারা বলতে পারেন একটা বিশেষ গোষ্ঠীর উচ্ছৃঙ্খল দলবদ্ধ একটা গ্রুপ, তাও বলে না। এখানে মিডিয়ারও দায়বদ্ধতা আছে। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের রাজনীতি এবং সামাজিক পরিস্থিতি নিয়ে জনাব মঞ্জুর আলম